নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আত্রেই। 17 ঘন্টা ধরে ট্যাংরার গোডাউন জ্বলল, তারপর নিয়ন্ত্রণে এলো আগুন। 24 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেল, তার মধ্যেও এখনো পকেট ফায়ার রয়েছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে একেবারে শুরু থেকেই, এই অগ্নিকাণ্ডের শুরু থেকেই প্রশ্ন উঠেছে অগ্নি নির্বাপনের ব্যবস্থাপনা নিয়ে, সুরক্ষা নিয়ে। এই প্রশ্নগুলো উঠছে এবং প্রশ্নগুলো কিভাবে উঠছে, কেন উঠছে, এর জবাব খুঁজবো। কি করণীয় প্রশাসনের এক্ষেত্রে, কোথাও কোনো গাফিলতি ছিল কিনা, আছে কিনা, সেগুলোই আমরা তুলে ধরবো আজকে এই মুহূর্তের আলোচনায়। আমাদের সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে, প্রথমে একটু আলাপ করায় রয়েছেন বিভাস গুহ, প্রাক্তন অধিকর্তা দমকল, এবং এই মুহূর্তে গোপীনাথ ভান্ডারী, বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফ থেকে কাজ করা হয় গতকাল এই অগ্নি নির্বাপনের ক্ষেত্রে। তাদের ভূমিকা কি সেটাও আমরা একটু জানার চেষ্টা করব তার কাছ থেকে। তো তার আগে আপনাদের দেখাবো যে ঠিক কি হয়েছিল গতকাল। 17 ঘন্টা ধরে ট্যাংরার গোডাউনের আগুন জ্বলেছে। একের পর এক বাধা পেরিয়ে মূল আগুনের নিয়ন্ত্রণে আনা গেলেও এখনো চিন্তায় রাখছে এই পকেট ফায়ার। প্রাথমিক সমস্যা ছিল সরু গলি, ঘিঞ্জি এলাকা। সেই বাধা কাটিয়ে শনিবার সন্ধে থেকে লড়াই শুরু করে দমকল। ট্যাংরার গোডাউনে লাগা বিধ্বংসী আগুনের তীব্রতা কমে আসে শনিবার রাত 12:30-1টা নাগাদ। তবে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় পকেট ফায়ার। এই পকেটগুলিতে অত্যন্ত দাহ্য কিছু পদার্থ মজুত রয়েছে। যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ পুড়ে খাক হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র 4 দিক বা 5 দিক দিয়ে যেভাবে দমকল কর্মীরা এই মুহূর্তে ওয়াটার ক্যানন স্প্রে করছেন, তাতে আগুন নেভানো যাবে না। প্রায় ঘন্টা 4 ধরে জ্বলতে থাকে পকেট ফায়ার। এর মধ্যেই ঘটনাস্থলে আসেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আগুন নামানোর প্রসেসটা চালু আছে, এখনো ফ্লেমস কিছু কিছু দেখা যাচ্ছে, দো ইট ইজ আন্ডার কন্ট্রোল। শেষ পর্যন্ত স্ট্র্যাটেজি বদলায় দমকল। গোডাউনের তাপমাত্রা খানিকটা কমলে কারখানার উপর থাকা টিনের শেড কেটে পোল তৈরি করা হয়। দমকল স্ট্র্যাটেজিক্যালি একটা অন্য মুভ নিয়েছে। সেই মুভ কি? সেই মুভ হচ্ছে এই যে টিনের শেড, এই টিনের শেডের মধ্যে বিভিন্ন অংশ কেটে দেওয়া, এবং এই কেটে দেওয়া অংশ দিয়ে বাইরে থেকে জল স্প্রে করছেন দমকল কর্মীরা। দুপুর 2টো নাগাদ এই কৌশলে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ ও দমকল খানিকটা সাফল্য পায়। তবে তাতেও পুরোপুরি পকেট ফায়ার রোখা যাচ্ছিল না। এই গুদামের পাঁচিলের একটি অংশ, সেই অংশটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে, কারণ দমকল কর্মীরা একেবারে সরাসরি এই পাঁচিলের ভেতরে যে ভাঙা অংশ, সেখান থেকে তারা ঢুকতে চান। রবিবার ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। কিছু এমন পদার্থ আছে এখানে যেটা কিছুতেই কুল হচ্ছে না। যথেষ্ট জল পড়েছে, কিন্তু তার মধ্যে এটা হচ্ছে না। এরই মধ্যে অন্য বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়। আশঙ্কা আগে থেকেই ছিল। প্রবল তাপ সহ্য করতে না পেরে অবশেষে ট্যাংরার সেই গোডাউনের পাঁচিলের একটা অংশ ইতিমধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল রাস্তায়। কার্যত ঠিক এইভাবে গোটা এলাকা সিল করে দিয়েছে পুলিশ। কোনো অবস্থায় কোনো পথচারীকে এই রাস্তা ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। বিপদ বুঝে শনিবার রাত থেকেই গোডাউনের আশপাশের এলাকার বাসিন্দাদের সরানোর কাজ শুরু হয়েছিল। রবিবার তাদের খাবার দাবারের বন্দোবস্ত করেন স্থানীয় কাউন্সিলর। যেখানে আগুন লেগেছে সেখানে বসতি নেই, কিন্তু তার আশপাশের প্রচুর মানুষের বাড়িঘর, সমস্ত আসবাবপত্র, জালনার কাঁচ থেকে শুরু করে সবকিছু নষ্ট হয়ে গিয়েছে তীব্র তাপে এবং ধোঁয়ায়। তাদেরই সাময়িক পুনর্বাসনের ব্যবস্থা করেছেন এলাকার পুরপিতা জীবন সাহা। রান্না ইতিমধ্যেই প্রস্তুত, মানুষ একে একে আসবেন, অথবা যারা আসতে পারছেন না এই মুহূর্তে, বিশেষ করে মহিলা এবং শিশুরা, তাদের জন্য ভেতরে খাবার প্যাক হচ্ছে, তাদের প্রত্যেককে পৌঁছে দেওয়া হবে বাড়ি বাড়ি। সন্ধ্যের 1-2 ছেলে মেয়ে এখানে আছে, যারা সবাই মিলে হাত লাগিয়েছে। মানুষ যাতে কোনো রকম না ভাবে তাদের পাশে কেউ নেই। আপাতত ধ্বংসস্তূপের নিচে পকেট ফায়ার নেভার অপেক্ষায় দমকল। এরপর কুলিং প্রসেস শেষ হলেই তদন্ত শুরু করবে ফরেনসিক দল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে সেখানকার পরিস্থিতি একটু দেখবো। আর তারও আগে আমাদের সঙ্গে গেস্ট উপস্থিত হয়েছেন প্রাক্তন সহ অধিকর্তা দমকলের উদয় অধিকারী, তার সঙ্গে আলাপ করায় এবং স্বাগত জানিয়ে এবার সরাসরি চলে যায় অগ্নিকাণ্ডের স্থলে এই মুহূর্তের আপডেট জানতে। আমাদের প্রতিনিধি পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি, এই মুহূর্তের কি পরিস্থিতি? কারণ পকেট ফায়ার ছিল, যেটা নেভানোর ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে দমকলকে। কি অবস্থা এখন?
সন্ধ্যে 6:30 নাগাদ আগুন লেগেছিল এবং এখন রাত্রির 8টা বাজে, পরদিন 24 ঘন্টারও বেশি সময় কেটে গেছে। তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় আগুনের ফ্লেম সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং গতকাল সন্ধ্যে 6:30টার পর থেকে দমকল কর্মীরা লাগাতার ভাবে চেষ্টা করেছিলেন যে আগুনকে নিয়ন্ত্রণে আনা, তো সম্ভব হয়নি। দমকল কর্মীরা গতকালকে ভেতরে প্রবেশ করতে পারেননি। আজকে বেশ কয়েকজন দমকল কর্মী নানা কৌশল ব্যবহার করে তারা ভেতরে ঢুকেছেন। এই যে দাহ্যশীল যে সমস্ত পদার্থ বা ডেব্রিজ সেগুলোকে তারা যখন সরাচ্ছেন, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় যে পকেট ফায়ার, সেই পকেট ফায়ার এখনো রয়েছে এবং সেই আগুনের কিন্তু একেবারে ফ্লেমটাও কিন্তু খুব একটা যে খারাপ। বিভিন্ন জায়গায় ক্যামেরা পার্সন দেখাচ্ছে, তুমি দেখো যে একটি কোনো নির্দিষ্ট জায়গায় নেই, গোটা 1 বিঘার এই যে কারখানা, তার বিভিন্ন জায়গায় কিন্তু এই যে ফ্লেম সেটা দেখা যাচ্ছে। যে ছবি আমাদের কিন্তু মনে করিয়ে দিচ্ছে বাগড়ি মার্কেটের যে আগুন। তোমার মনে থাকবে 3 দিন ধরে বাগড়ি মার্কেটের আগুন জ্বলেছিল এবং এক্ষেত্রেও দমকল কর্মীরা যারা লাগাতার ভাবে কাজ করছেন তারা যেটা বলছেন, এই আগুন নিয়ন্ত্রণে আসলেও সম্পূর্ণভাবে নেভার যে বিষয় সেটা কিন্তু আরো 48 ঘন্টা সময় লাগতে পারে। তার কারণ এই যে ডেব্রিজ যেগুলো পুড়ে গেছে, যে দাহ্যশীল পদার্থ, সেইগুলো যদি সরানো হয় তার নিচেও আগুন থাকবে। তুমি দেখতেই পাচ্ছ যে আগুনের যে লেলিহান শিখা, যেটা গতকালকে 4 তলা পর্যন্ত পৌঁছেছিল এবং তারপরে রাতের দিক থেকে সেটা কমতে শুরু করে, কিন্তু পুরোপুরি আগুন নিভে যাওয়া আজকে কিন্তু সেটা সম্ভবই হয়নি। আগুন এখনো পর্যন্ত জ্বলছে, যেটা গতকালকেই আমরা দেখেছিলাম। এই যে তার যা পরিস্থিতি, সেখানে দমকল কর্মীরা চারদিক থেকে যে আগুন দেয়, এই ধরনের জল দেন এই ধরনের ঘটনার ক্ষেত্রে, সেটা গতকালকে সম্ভব হয়নি। দমকলের তরফ থেকে প্রাথমিকভাবে যেটা অনুমান করা হয়েছিল যে এখানে যে দাহ্যশীল পদার্থগুলো রয়েছে সেটা পুড়ে ছাই হয়ে গেলে আগুনটা নিভে যাবে, কিন্তু এমনই দাহ্যশীল পদার্থ যেটা কোনো রকম ফায়ার সেফটি সার্টিফিকেট না নিয়েই এখানে মজুত করে রাখা হয়েছিল বিপুল পরিমাণে, যে সেগুলো এখনো পর্যন্ত জ্বলছে এবং দমকল কর্মীরা লাগাতার ভাবে সেই চেষ্টাই করে যাচ্ছেন যাতে আগুনটাকে নিভিয়ে ফেলা যায়। ধন্যবাদ পিয়ালি, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন আপডেট। আর যখন আগুন লাগে গতকাল ঠিক 24 ঘন্টার সময় আগে হয়ে গেল বলা যায়, সন্ধ্যে 6:30 নাগাদ যখন খবর আসে এই অগ্নিকাণ্ডের, এবং তারপর পর বেশ কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করে, যে প্রশ্নাবলীতে আরও কিছু সংযোজন হয়েছে। কি কি প্রশ্ন উঠে এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো, কারণ মান্ধাতা আমলের অগ্নি নির্বাপন ব্যবস্থা সেগুলিও কার্যকর ছিল কিনা সন্দেহ। ট্যাংরায় 17 ঘন্টার আগুনে গুদাম ভস্মীভূত হয়ে যাওয়ার পর ঘুম ভাঙল প্রশাসনের। উঠে আসে বহু প্রশ্ন, প্রশ্নের মুখে গুদাম কর্তৃপক্ষ থেকে প্রশাসনও। উত্তরের জন্য অপেক্ষা তদন্তের। রেক্সিন ফোম চামড়ার রাসায়নিক অতি দাহ্য পদার্থে ঠাসা এমনই যৌতুক গৃহ ছিল ট্যাংরারে গুদাম, অথচ কার্যত হুঁশি ছিল না কারো, না কর্তৃপক্ষের না প্রশাসনের। টনক নড়ল 17 ঘন্টা ধরে পুরো গুদাম পুড়ে খাক হয়ে যাওয়ার পর। উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। গুদামে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, কোনো এমার্জেন্সি এক্সিট গেট নেই, নেই পর্যাপ্ত জলের ব্যবস্থা, দমকলের গাড়ি ঢোকার মতো পর্যাপ্ত রাস্তা নেই, কারখানার চারপাশে তোলা হয়েছে প্রাচীর, দমকলের ছাড়পত্র ছিল না বলে অভিযোগ। অগ্নি নির্বাপক ব্যবস্থা দেখতে পেয়েছেন? না, আমরা তো দেখতে পাচ্ছি না, এবারে পরবর্তীকালে আমাদের দেখা হবে। অথচ দিনের পর দিন বছরের পর বছর চলছিল কারখানা, কাজ করায় প্রশাসন পুরসভার ভূমিকা। উঠে আসছে একাধিক প্রশ্ন। সরু রাস্তায় কিভাবে দাহ্য বস্তুর গুদামের অনুমোদন মিলল? এত অব্যবস্থা বেনিয়ম সত্ত্বেও কিভাবে গুদাম চলছিল? এতদিন ধরে গুদাম চললেও প্রশাসনের কারো নজরে এলো না? নিয়মিত ফায়ার অডিট হতো কি? হলে গাফিলতি ধরা পড়ল না কেন? এই সমস্ত কারখানা বহু দিন ধরে আছে, প্রায় অন্ততপক্ষে 60-70 বছর ধরে। আমার বাদিকে যে দেখছেন এটাও চামড়া গড়ন, ওটাও চামড়া গড়ন, একটু রেনোভেট হয়েছে, জাস্ট এইটুকুনি। ফায়ার অডিট নিয়ে প্রশ্নের মুখে দমকলও। আমাদের যতটুকু ম্যান পাওয়ার আছে ততটুকু ম্যান পাওয়ার দিয়ে আমরা চেষ্টা করি ফায়ার অডিট করার। মাঝখানে কোভিডের জন্য কিছুটা সমস্যা হয়েছিল আমাদের, কিন্তু এখন আমার ফায়ার অডিট চলছে আমাদের। 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে ট্যাংরার গুদামের আগুন। দমকলের ছাড়পত্র ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র। যতক্ষণ না ফরেন্সিক হবে আপনি বলতে পারবেন না যে মেটেরিয়ালটা কি ছিল বা কি দিয়ে এটা হয়েছে। এখন পুলিশ আসবে, এসে তাদের কাগজপত্র বৈধ দেখবে, ফায়ার ব্রিগেড যেটা এফআইআর করবে বা করেছে ফায়ার ব্রিগেড, তার বেসিসে ইনকোয়ারি স্টার্ট হবে। গুদামের মালিক কলুটলার বাসিন্দা মশরুর আহমেদ এবং মকবুর আহমেদ। প্রশ্নের উত্তর খুঁজতে সেই বাড়িতে গিয়ে হেনস্থার মুখে জি 24 ঘন্টার প্রতিনিধিরা।
জবাব তো মেলেইনি, উল্টে ক্যামেরা পার্সনকে বাইরে বের করে দিয়ে আমাকে এই বড় গেটের পেছনে আটকে দেওয়া হয় এবং তারা যেটা বলেন যে তাদের শারীরিকভাবে তারা অসুস্থ রয়েছেন, ফলে তারা কোনো কথা বলবেন না। তারপরে যখন আমরা প্রতিবাদ করি তখন আমাদের দুজনকেই বের করে দেওয়া হয় এই বাড়ি থেকে। বেনিয়ম বিস্তর, বহু প্রশ্নও উঠছে, কিন্তু উত্তর পেতে অপেক্ষা তদন্ত শেষ হওয়া পর্যন্ত। এই মেয়াদ উত্তীর্ণ সমস্ত নথিপত্র নিয়ে মান্ধাতা আমলের পুরনো ফায়ার এক্সটিংগুইশার নামকা বাস্তে এখানে রেখে দিয়ে কিভাবে এই গোডাউন চলছিল, এটি সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ বিষয়। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। যে প্রশ্নগুলো উঠছে অগ্নি সুরক্ষার ক্ষেত্রে সেগুলোই আলোচনা করব। আর প্রথমে বিভাসবাবুর কাছে যাব। বিভাসবাবু, খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নটা উঠে আসে সেটা হচ্ছে এতটাই সরু গলি, সেখানে এত দাহ্য পদার্থ মজুত করার মতো গুদাম কিভাবে অনুমতি পায়? কাল যখন এই ঘটনা ঘটছে বলা হচ্ছে 20টি ইঞ্জিন, কিন্তু আগুনের কাছে যেতে পারছে মাত্র একটি। এতটাই সরু গলি। তো প্রথমে বলে রাখি যে আগুনটা লেগেছে সেরম আমার 40 বছর ফায়ার ব্রিগেডের কাজ করার অভিজ্ঞতায় বলতে পারি এরকম আগুন আমি অনেক দেখেছি। এই বেআইনিভাবে গোডাউন করাটা কিন্তু আজকে আরম্ভ হয়নি, এটা মানে 20 বছর ধরে কি তার আগের থেকে বেআইনি ধরনের গোডাউন তৈরি হচ্ছে। এবং যতক্ষণ না আমি আমার নিজের অভিজ্ঞতা বলি, আমি যে আগুনে গেছি এখানে আমি হ্যাটসঅ্যাপ যে আমাদের ফায়ার ব্রিগেডের ছেলেরা দুর্দান্ত কাজ করেছে যে তারা প্রথমে দেখেছে ওখানে কোনো লাইভ ইনভলভ নেই। সেকেন্ড যেটা কাজ আমাদের দমকলের, যে আগুনটা যাতে অন্য কোনো জায়গা ছড়িয়ে না পড়ে সেই কাজটা ফায়ার ব্রিগেডের স্টাফেরা এবং কর্মচারী অক্লান্ত পরিশ্রম করে সেটা সাকসেসফুল হয়েছে। এবং একটা কথা আপনাকে বলে রাখি, আমি 100% চ্যালেঞ্জ করে বলতে পারি যে ওই গোডাউনের কোনো ফায়ার ব্রিগেডের কোনো লাইসেন্স নেই। কেননা ফায়ার ব্রিগেডের লাইসেন্স যে অফিসার দিতে যায় বা যে ইন্সপেকশন করতে যায় সে প্রথমেই দেখবে ওই গোডাউনে দমকলে গাড়ি ঢোকার মতন জায়গা আছে কি না। যদি থাকে তারপরে তাকে ফায়ার লাইসেন্স দেওয়া হয় কিছু রেকমেন্ডেশন দিয়ে, সেইগুলো ফুলফিল করার জন্য করার পর তারপরে লাইসেন্স দেওয়া হয়। কিন্তু এটা নজর এড়ালো কি করে যখন এই সেফটিগুলো যে একটা ব্যাপার মেনে চলা হচ্ছে না, এনওসি যখন নেই দমকলের আপনি বলছেন, তাহলে কেন এটা এতদিন ধরে চললো? দেখুন, আমি নিজে কংগ্রেস আমলে চাকরি পেয়েছি 74-এ, আমি বামপন্থ সরকার আমলে চাকরি করেছি, আমি তৃণমূল সরকারের আন্ডারেও চাকরি করেছি। বামপন্থ সরকার 2003 সালে একটা ফায়ার সার্ভিস অ্যাক্ট করেছে যে প্রাইভেট এজেন্সিকে দিয়ে এই যে প্রশ্নটা আপনি করলেন যে প্রতিটা এরিয়া প্রাইভেট এজেন্সিকে দিয়ে ফায়ার অডিট করানো হবে, ফায়ার সিস্টেম দেখানো হবে, ফায়ার কিছু কাজ করানো হবে। সেই ফায়ার অডিট সিস্টেমের 3টে গ্রুপে করা হয়েছিল। উদয় সেটা খুব ভালো করে বুঝিয়ে বলবে আপনাদের। সেই 3টে গ্রুপের ইঞ্জিনিয়ার থাকবে। এই জায়গাতেই আপনি যেখানে বললেন যে এই যে একটা আইন আছে, সেই আইন আছে অথচ আপনি বলছেন তবু এই জিনিসটা ঘটে চলেছে, বেনিয়মটা ঘটে চলেছে। এটার উত্তর আমরা আরো জানার চেষ্টা করব, কেন এটা কিভাবে সম্ভব এই বেনিয়ম। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। এবার প্রশ্নে যাব উদয়বাবুর কাছে। উদয়বাবু, আপনারা বলছেন আইন আছে এবং তার সঙ্গে সঙ্গে বেনিয়মও রয়েছে। আর সেই বেনিয়মের জায়গায় একটা গুদাম, এত কিছু সরু জায়গা, একটা এক্সিট গেট নেই, জলের বন্দোবস্ত নেই, এই জায়গায় কিভাবে এতদিন ধরে তাহলে চলছিল? এরকম তো একটা নয়, সারা পশ্চিমবঙ্গে হাজার হাজার এরকম বেআইনি কল কারখানা, বিল্ডিং, স্কুল, মানে ইনস্টিটিউশনাল, এডুকেশনাল, বিজনেস সেন্টার বেআইনি চলছে। এবার এটাকে আমার ডিপার্টমেন্টের কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, আমার ডিপার্টমেন্টকে দিয়ে এটাকে ডিটেক্ট করবে এবং তার এগেনস্টে
অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান নেবে এবং রেগুলারাইজ করবে। সেই জন্যই তো আমরা স্টুডিওতে গলা ফাটাচ্ছি যে হোয়াট ইজ ইনঅ্যাক্টেড ইন দি ল, যে লাইসেন্স এজেন্সি shall be appointed by the Director General, and that license agency will act to detect all these establishment which is running in violation of our act, rules and sections, number one. Number two, একমাত্র ওই পথেই সম্ভব, তাছাড়া যত রকম অন্য পথ সরকার এখনো পর্যন্ত নিচ্ছে, কি প্রিভিয়াস কি প্রেজেন্ট, এতে এই জিনিস বন্ধ করতে পারবে না, সেটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কারণ আমাদের ডিপার্টমেন্টের ইনফ্রাস্ট্রাকচার একদম ভগ্ন দশায় পরিণত হয়েছে। যেমন ধরুন এডিজি একটা অপারেশনাল পোস্ট, সেখানে একটা আইপিএস বসিয়ে রাখা হয়েছে। অপারেশনাল পোস্ট মানেই আগুন হলে তাকে আগুনে যেতে হবে, তা একটা আইপিএস আগুনের এবিসি জানে না, সে কোনোদিন আগুনে যায়ও না। হলো ডিরেক্টর 3টে পোস্ট, একটা মাত্র আছে। ডেপুটি ডাইরেক্টর 6টা পোস্ট, একটা মাত্র আছে। ডিভিশন অফিসার 33টা পোস্ট, 13টা মাত্র আছে। তাহলে এই রকম বড় আগুন হলে আপনি জানেন, এই যে বড় আগুনটা হয়েছে এখানে যে ডিভিশনাল অফিসার এবং ডেপুটি ডিরেক্টর কাম ডিভিশনাল, মানে ডিভিশনাল ডেপুটি ডিরেক্টর কিন্তু দুটো আরও 3টে ডিভিশনের চার্জ নিয়ে বসে আছে, সে গেছে। এবার এই যে গেছে কলকাতার কি বিশাল অঞ্চল ভেকেন্ট করে চলে গেছে। এই যে গাড়িগুলো এসছে মনে করুন, স্টাফ স্ট্রেংথ এত পুয়ার, একটা স্টেশনে থাকার কথা 36টা ফায়ার অপারেটার, 9টা লিডার, 9টা এফইউডি মানে ড্রাইভার যে গাড়ি চালাবে, 9টার জায়গায় তাহলে শিফটে পড়ছে 3টে, একটার বেশি ড্রাইভার থাকে না। তাহলে এই যে এখানে 20টা গাড়ি গিয়েছিল, এই 20টা গাড়ি যখন গেছে, মানে ফর দি বাই দি গ্রেস অফ দি গড আর একটা ওইরকম সিমিলার ফায়ার কালকে হয়নি, এবং হয়ও না সাধারণত দেখেছি। হলে পরে ওই দিনই ফায়ার ব্রিগেড ক্লোজ করে যেত, কারণ সেখানে আর ফার্দার যে আপনি কি পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন? পরিকাঠামো তো 1 নাম্বার, পরিকাঠামোর জন্যই তো এই পরিকাঠামো দিয়ে প্রথম কথা পরিকাঠামো। সেকেন্ড থিং তো আমার অ্যাক্টে যেটা পরিষ্কার করে বলা আছে যে লাইসেন্স এজেন্সি দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ প্রাইভেট এজেন্সি, কালকেও আপনাদের স্টুডিওতে বলেছি, সেই এজেন্সিকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে আন্ডার সার্টেন কন্ডিশনস, অ্যান্ড দে উইল ডু দিস জব। টিল টুডে হোয়াট এভার দি ফায়ার এনওসি, fire safety certificate is identical, license is issuing from this department, it is completely superseding the act, section, rules enacted in our fire service act book. সমস্তটা বেআইনি হচ্ছে। ঠিক এই জায়গায় আমি চ্যালেঞ্জ নিয়ে বলে যাচ্ছি যে যত লাইসেন্স এনওসি ইস্যু হচ্ছে আমার দপ্তর থেকে, টোটালটা আইনকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে, কেন, কার ভেস্টেড ইন্টারেস্ট, কেন আইনে যেটা আছে সেটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে না? আপনি প্রশ্ন তুলেছেন এবং এই প্রশ্ন যেমন আছে ঠিক একই সঙ্গে যে অভিযোগ উঠছে তার সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাণহানি, জীবনের ঝুঁকি, সম্পত্তি নষ্ট। এইগুলোকে কিভাবে রোখা যায়, কার গাফিলতি এর পেছনে রয়েছে, কি কারণে বারবার এই ধরনের ঘটনা ঘটছে, এটাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এখন একটা বিরতি দিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আমরা আলোচনা করব, কিন্তু তার মাঝে যে খবর পাওয়া যাচ্ছে, পানিহাটিতে শুট আউট, গুলিবিদ্ধ জয়ী তৃণমূল প্রার্থী। আমাদের প্রতিনিধি বরুণ রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। বরুণ, কি খবর পাওয়া যাচ্ছে? কাউন্সিলর, নবনির্বাচিত কাউন্সিলর অনুপম দত্ত, তাকে কিন্তু লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। যেটু অনুমান করা হচ্ছে 2টি গুলি চালানো হয় তাকে লক্ষ্য করে, এবং 2টি গুলি তার লাগে একটি ঘাড়ে এবং তার একটি মাথার পাশে লাগে বলে এমনটাই অনুমান করা হচ্ছে। এলাকায় কিন্তু উত্তেজনা রয়েছে, কি কারণে গুলি চালালো বা কেনই বা গুলি চালালো এটা কিন্তু খড়দা থানার পুলিশ তদন্ত করছে। এছাড়াও বিশাল পুলিশ বাহিনী এসছে, তাকে সাগর দত্ত হসপিটালে প্রথমে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে একটি বেসরকারি নার্সিংহোমে তাকে স্থানান্তরিত করা হয়। ধন্যবাদ বরুণ। অগ্নি সুরক্ষার প্রশ্ন উঠছে, আর সেই প্রশ্নেরই উত্তর আমরা খোঁজার চেষ্টা করছি যে কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে শহরে।
এর সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে গোপীনাথ বাবু রয়েছেন, বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ। তার কাছ থেকে একটু জানবো, এত বড় বড় অগ্নিকাণ্ডের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি বিপর্যয় মোকাবিলা বাহিনীকে বা তাদের কর্মীদের নামানো হয়। এতে আপনাদের দফতরের ভূমিকা কি থাকে, এই দফতরের ভূমিকা কি থাকে, তারা কিভাবে ট্রেন্ড হয় আর কি করণীয় এখানে এদের? না, প্রথমত আমি বলি যে আমি কিন্তু বিপর্যয় মোকাবিলা দপ্তরের লোক নই, আমি নিজেই বিপর্যয় মোকাবিলা নিয়ে কাজ করি, আমি একজন একাডেমিশিয়ান। এবার দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যেটা বিপর্যয় মোকাবিলা বাহিনীর যে কাজকর্ম দেখছি সেটা কিন্তু দ্যাট ইজ কল্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট, ইট ইজ নট ডিজাস্টার ম্যানেজমেন্ট। আসলে মানে আমরা সেটাকেই বিপর্যয় মোকাবিলা বলবো, যেটা আগে থেকে আমরা তৈরি থাকবো। যে প্রশ্নগুলো উঠছে যে অত সরু গলির মধ্যে অত বড় ফ্যাক্টরি রয়েছে বা ইত্যাদি, এইগুলো যদি আমরা আগে থেকে প্ল্যানিং না করি, এবং মানে আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন রুল বুক কিন্তু আছে আমাদের কর্পোরেশনে বলুন বা বিভিন্ন মিউনিসিপ্যালিটি বলুন বা বিভিন্ন স্টেট লেভেলে বলুন বা ন্যাশনাল লেভেলে বলুন, রুল বুকগুলো আছে, কিন্তু সেই রুল বুকগুলোকে আমরা কতটা ফলো করছি সেই জায়গাটা কিন্তু আমাদের একটা দায়বদ্ধতা থেকে যায়। মানে কালকে যখন খবরে শুনছিলাম যে 15টা দমকল গাড়ি ঢুকেছে, কিন্তু সেগুলো সব মানে এন্ট্রি পাচ্ছে না, তাই তারপরে কাজ হচ্ছে না। তারপরে জলের সাপ্লাই নেই, ওই জায়গাটাতে জলের সাপ্লাই নেই, এবার গাড়ির জলটা ফুরিয়ে গেছে। এই যে কতগুলো ছোট 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 জায়গা, সেই জায়গাগুলো আমাদের তৈরি থাকতে হবে। আসলে মানে স্যার যেটা বলছিলেন সেটা তো উনি ডিপার্টমেন্টের লোক বলে হয়তো বলতে পারছেন না। উদয়বাবু বলছিলেন যে পরিকাঠামোর অভাবের একটা কথা। না, আমি তো সেই জায়গাটা বলতে পারি। ঠিক এখানেই কি আপনাদের এই দফতরের যে গ্যাপ সেটা মিটিয়ে ফেলার জন্য এই দফতরকে ডাকা হয়? বিপর্যয় মোকাবিলা দপ্তর কি বিপর্যয় মোকাবিলা দপ্তরকে বিভিন্ন কারণে হয়তো ডাকা হয়, তারা বিকজ দে আর ট্রেন টু ওয়ার্ক অন ইন দিস সিচুয়েশন, ইন দিস ক্রাইসিস সিচুয়েশন। এবার এই ক্রাইসিসগুলো আমরা হতে দেবো কেন? মানে সেই জায়গাটা আমরা যদি আগে থেকে সাবধান বাণীগুলো শুনি বা সাবধানভাবে কাজগুলো করি, রুল বুকটাকে ফলো করি, তাহলে কিন্তু আর হয় না। দেখুন, একজন ব্যক্তি যখন একটা বাড়ি করছে তাকে কিন্তু কর্পোরেশন থেকে বিল্ডিং প্ল্যান, স্যাংশন, অমুক তমুক ইত্যাদিগুলো নিতে হচ্ছে। এবার একটা ফ্যাক্টরির ক্ষেত্রে সেগুলো নয় কেন? তার নিশ্চয়ই রুল বুক আছে, আমি হয়তো জানি না, কিন্তু আমার ধারণা নিশ্চয়ই রুল বুক আছে। সব কিছুতে আমরা নিয়মাবলীর মধ্যে আবদ্ধ রয়েছে। আমার প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচার, প্রত্যেকটা অ্যামিনিটিস নিয়মাবলীর মধ্যে রয়েছে। এই নিয়মগুলো হয়তো মানা হয়েছে কিনা সেই জায়গাটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে আর কি। আর যেহেতু তদন্ত চলছে, নিশ্চয়ই তদন্ত থেকে অনেক কিছু উঠে আসবে, এটাই আশা করছি। দমকল ইতিমধ্যে এফআইআর করেছে, সেটা আপনারা দেখেছেন, এবং সেক্ষেত্রে যাদের কারখানা বা যাদের গুদাম, সেই মালিকদের বাড়ি থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন, মৈত্রী রয়েছেন। মৈত্রী, ঠিক এফআইআর হয়েছে, তদন্ত হবে এবং ফরেন্সিক টিম যাবে সম্পূর্ণ আগুনটা নিভে গেলে। এক্ষেত্রে কি অনেক প্রশ্ন উঠছে, প্রশ্নের একেবারে গোড়ায় যে অগ্নি নির্বাপন ব্যবস্থা বা অগ্নি সুরক্ষার দিক থেকে মালিকরা কি কি করেছিল, আমরা তো কিছু দেখতে পাইনি, আমাদের চোখে ওঠেনি, কি কি আর উঠে আসছে এই নিয়ে? দেখো, মালিকদের তরফ থেকে কিন্তু কার্যত কিছুই করা হয়নি, তার এবং সেটা উঠে এসেছে খোদ দমকল বাহিনীর তরফ থেকে যে এফআইআর করা হয়েছে সেখানে কিন্তু পরিষ্কারই বলা হয়েছে যে তাদের কোনো ফায়ার লাইসেন্স ছিল না। 1, 2, যে এই লেদার, রেক্সিন জাতীয় দাহ্য বস্তুগুলো যেগুলো তারা তাদের গুদামে সঞ্চিত রেখেছিলেন, সেগুলোর জন্য যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। কার্যত অগ্নি নির্বাপনের যে সমস্ত নিয়মবিধি মানা দরকার সে সবটাকেই অগ্রাহ্য করা হয়েছিল। এটা কিন্তু এফআইআরে উল্লেখ করা রয়েছে, অর্থাৎ পুলিশের কাছে যে অভিযোগ জানানো হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করব, এই সেই বাড়ি যেখানে এই এলাকায় হীরা ভাই এবং রাজা ভাই হিসাবে পরিচিত এই মালিকরা, যারা এই গোডাউনের মালিক, তারা আমরা আজকে সকালেই এখানে এসেছিলাম তাদের সাথে কথা বলার জন্য, তাদের কি বক্তব্য, কারণ যে সমস্ত প্রশ্ন উঠে আসছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের জবাবটা বা তারা কি জানাচ্ছেন যে তাদের কাছে লাইসেন্স ছিল কি না, তারা বিল্ডিং প্ল্যান কিভাবে তারা স্যাংশন করিয়েছিলেন বা কতটা অগ্নি নির্বাপক ব্যবস্থা তারা মেনেছিলেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে যখন আমরা আসি তখন আমাদের এই গেটের বাইরে থেকে ভেতর থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়। প্রথমে আমার ক্যামেরা পার্সনকে বের করে দেওয়া হয় এবং তারপরে আমাকে আটকে রেখে, এবং তারপরে যখন আমরা প্রতিবাদ করি, চিৎকার চেঁচামেচি করি, তখন আমাদের বের করা হয় এবং তারপর থেকে এই গেট কিন্তু বন্ধই রয়েছে। তাদের পরিবারের তরফ থেকে তার বড় ভাই, তার ছেলে, তিনি আমাদেরকে যেটা জানান যখন ধাক্কা দিয়ে বের করছিলেন যে তারা শারীরিকভাবে অসুস্থ এই মুহূর্তে এবং তারা কোনো বক্তব্য দেবেন না, এবং তারপর থেকেই কিন্তু এই বাড়ির দরজা বন্ধ রয়েছে। ফলে তাদের তরফ থেকে এখনো পর্যন্ত যে প্রশ্নগুলো উঠছে তার কোনো জবাবই মেলেনি।
ধন্যবাদ মৈত্রী, তুলে ধরলেন যে ঠিক কি হয়েছিল আমাদের সঙ্গে, এবং দমকলের এফআইআর পৌঁছেছে পুলিশের কাছে। পুলিশ এই পুরো বিষয়টাই খতিয়ে দেবে, কারণ দমকলই বলছে যে কোনো রকম সুরক্ষার বন্দোবস্ত ছিল না, এবং যা যা নিয়ম মেনে একটা গোডাউন বা গুদামের অনুমতি দেওয়া হয় সেই নিয়ম তারা দেখতে পাননি। এখন আগুন নেভার অপেক্ষা, ফরেনসিক টিম যাবে এবং সেই মোতাবেক তদন্ত এগোবে। আর এই ট্যান্ডার গুদামে অগ্নিকাণ্ডের জেরে একটা হাই পাওয়ার কমিটি গঠিত হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। সারা কলকাতায়, যেটা ঘিঞ্জি এলাকা, যেখানে গুদাম রয়েছে, এইরকম এলাকায় কত গুদাম রয়েছে, কত কারখানা রয়েছে, সেখানে অগ্নি নির্বাপন পরিকাঠামো কি কি রয়েছে, কি অবস্থা, সেই সব যাবতীয় বিষয়গুলো খতিয়ে দেখবে এই হাই পাওয়ার কমিটি। নবান্নে রিপোর্ট জমা পড়ার পর নেওয়া হবে ব্যবস্থা। বারবার শহর কলকাতায় অগ্নিকাণ্ড, আগুন লাগার পর উঠে আসে ভুরি ভুরি বেনিয়ম অভিযোগের পাহাড়। শেষতম সংযোজন ট্যাংরায় গুদামের আগুন নিভল ভস্মীভূত হওয়ার পর উঠে আসছে বহু প্রশ্ন। দায় ঠেলাঠেলি থেকে নজরদারির অভাব নিয়ে কাজ করায় প্রশাসন থেকে দমকল। এবার কমিটি গঠন করে দায়বদ্ধতা নির্দিষ্ট করার ব্যবস্থা দিলেন মুখ্যমন্ত্রী। এবার আগে ভাগে নজরদারির ব্যবস্থা, নিয়ন্ত্রণে জোর। গঠিত হলো কমিটি। থাকছেন অগ্নি সুরক্ষায় হাই পাওয়ার কমিটিতে দমকল মন্ত্রী সুজিত বসু, মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং দমকলের ডিজি জগমোহন। মুখ্যমন্ত্রী আমাকে একটা নির্দেশ দিলেন, সেটা হচ্ছে একটা হাই পাওয়ার কমিটি করার জন্য। শহরে ঘিঞ্জি এলাকায় কত কারখানা, গুদাম রয়েছে তা খতিয়ে দেখবে এই কমিটি। নজরে থাকবে কলকাতা পুরো এলাকায় দাহ্য পদার্থের গুদাম বা কারখানার সংখ্যা কত, সেই সব গুদাম কারখানায় আগুন লাগার সম্ভাবনা কতটা আছে, ফায়ার লাইসেন্সের মেয়াদ ফুরিয়েছে কিনা, শেষ হলে কেন রিনিউ করা হয়নি, অগ্নি নির্বাপন ব্যবস্থা পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণ খতিয়ে দেখার দায়িত্ব কার, সারা বছর পরিদর্শনের মতো পরিকাঠামো ও পর্যাপ্ত কর্মী রয়েছে কিনা। কলকাতায় কোথায় কোথায় এরকম আছে যেখানে ফায়ারের পারমিশন নিয়ে আর কোথাও ফায়ারের পারমিশন না নিয়ে কতগুলো এরকম গোডাউন বা ফ্যাক্টরি আছে, চান্সেস অফ ফায়ার কতটা আছে, এই সব বিষয়ে খতিয়ে দেখে নবান্নের রিপোর্ট দেবে কমিটি। প্রায় 3 মাস সময় লাগবে বলে জানিয়েছেন মেয়র। কোনো গাফিলতি হলে শুধু কর্তৃপক্ষ নয়, তার দায় বর্তায় প্রশাসনের ওপরেও, কিন্তু তা নিয়ে চলে দায় ঠেলাঠেলি, দড়ি টানাটানি। কমিটির রিপোর্ট মেলার পর সেই সমস্যারও অবসান করে দায়বদ্ধতা নির্দিষ্ট হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। তদন্তে বেরিয়ে আসবে কি সেটা নিশ্চয়ই আমরা দেখব, কিন্তু এই শহরে বিভিন্ন জায়গায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেটা আমাদের স্মৃতিতে দগদগে হয়ে আছে এখনো। কিরকম ঘটনা, কোন ঘটনা, একটু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। 2021 সালে স্ট্যান্ড রোডের রেলের দফতরে আগুন লাগে 8ই মার্চ। 13 তলায় পুড়ে ভস্মীভূত হয়ে যায় এবং 10 জনের মৃত্যু হয়। রেল দমকল পুলিশের আধিকারিকরাও ছিলেন মৃতের তালিকায়। আপনাদের একেবারে শুরুর দিক থেকে আমরা দেখাচ্ছি। আর উল্লেখযোগ্য যেগুলো রয়েছে, নন্দরাম মার্কেট 2008 সালের 12ই জানুয়ারি যেটা হয়। স্টিফেন কোর্ট 2010 সালে 23শে মার্চ বিভীষিকা হয়ে গিয়েছিল। এই স্টিফেন কোর্টে মারা যান 11 জন, সব মিলিয়ে মৃত্যু হয়, পরেও মৃত্যু হয় মোট 43 জনের। আমরি হাসপাতাল, এই স্মৃতি এখনো দগদগে। সূর্যসেন মার্কেট 2013 সালে হয়। বাগরি মার্কেট, সেই বাগরি মার্কেটের আগুন 2018 সালে 16ই সেপ্টেম্বর লাগে। কয়েক কোটি টাকার ক্ষতি হয়, প্রায় 2 দিন ধরে সেই আগুন জ্বলেছিল। আমরা আলোচনা করব এই সমস্ত ঘটনাবলী থেকে কি ধরনের পরিকাঠামোগত আধুনিকীকরণ করা হয়েছে, তারপরেও কেন রোখা যাচ্ছে না। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এলাম বিরতির পর, এবং আমরা এই মুহূর্তে একেবারে শেষ পর্বে যে প্রশ্নটা তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে অগ্নি সুরক্ষার প্রশ্নে প্রশাসনের ভূমিকা ঠিক কি, আর
যাদের এই মালিক, যাদের গুদামে বা কোনো বাড়িতে যখন কখনো দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি হচ্ছে, সম্পত্তিহানি তো হচ্ছে, সেক্ষেত্রে তাদের কি করণীয়? সুরক্ষার প্রশ্নে দুই তরফের কি ভূমিকা থাকা উচিত? আমি একটু প্রথমেই যেটা প্রশ্নটা করব উদয়বাবুর কাছে। উদয়বাবু, দু তরফের ভূমিকাটা একটু বলুন। যারা ভায়োলেশনে থাকবে তাদের এগেনস্টে গভর্নমেন্টকে স্ট্রিনজেন্ট অ্যাকশনে যেতে হবে, সেটা আমার আইনে আমাদের যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে। এটা কি ফায়ার অডিট যে কথাটা বারবার উঠে আসছে, এর মাধ্যমেই করা হয় না করা সম্ভব? দুটোই হতে পারে। একটা হচ্ছে ফায়ার অডিট করে যেগুলো ডিটেক্ট করা যাবে তাদের এগেনস্টেও পেনাল অ্যাকশন নিতে পারবে, আবার পাশাপাশি ফায়ার হওয়ার পরে যেটা ডিটেকশন হবে সেক্ষেত্রেও অ্যাকশন নিতে পারে। দেয়ার ইজ এ প্রসিডিওর, দ্যাট প্রসিডিওর শুড বি মেনটেন, দ্যাটস অল। কিন্তু সেটা পারবে না মানে পুরোটাই অবৈধ, যেটা আমরা প্রথম থেকে বলছিলাম, বা আমার যে সিনিয়র বিভাস ও বললেন যে আইনটাকেই তো মানা হচ্ছে না। আমি তো এর আগের বাইকটাতেই আপনাদের বললাম যে এখনো পর্যন্ত যত এনওসি বা লাইসেন্স দেওয়া হচ্ছে ডিপার্টমেন্টের তরফ থেকে পুরোটাই আইনটাকে বুদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে। তার মানে আপনার এই স্টুডিওর যদি লাইসেন্স থেকেও থাকে বা ফায়ার সেফটি, আপনার এটা ফায়ার সেফটি সার্টিফিকেটের পারভিউতে পড়ে, যদি থেকেও থাকে, দ্যাট ইজ অলসো ইস্যুইং ইন ভায়োলেশন অফ দি ফায়ার সার্ভিস অ্যাক্ট সেকশন অ্যান্ড রুলস। দ্যাট শুড বি কারেক্টেড অ্যাট ফার্স্ট। আদারওয়াইজ তো এই তদন্ত কমিটি হাই পাওয়ার, লো পাওয়ার, ডিটেকশন, ভায়োলেশন, পানিশমেন্ট কিচ্ছু হবে না। আজ পর্যন্ত হয়নি। ওর 40 বছরের সার্ভিস, আমার 30 বছরের 32 বছরের সার্ভিস, কোনো দিন কোনো তদন্ত কমিটির কোনো রিপোর্ট বেরোয়নি, কারো পানিশমেন্ট হয়নি। এই যে আপনি একটু আগে ফায়ারের স্ট্যাটিস্টিক্স দিলেন, স্টিফেন কোটে যে মারা গেছে, ফায়ার সার্ভিসের লেখনা ছিল। ঠিক এখানেই যেখানে প্রশাসনের ভূমিকা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন, তার সঙ্গে সঙ্গে যেটা সাধারণ মানুষ যাদের রুটি রোজগার জড়িয়ে রয়েছে এর সঙ্গে, সেখানে সম্পত্তিহানি তো হচ্ছেই, প্রাণহানিও হয়েছে বিগত ঘটনাগুলোতে আমরা দেখেছি। এটা কি করে রোখা সম্ভব? এই সমস্ত মানুষগুলো কি করতে পারে, কিভাবে সতর্ক হওয়া প্রয়োজন? ফায়ার একটা অ্যাক্সিডেন্টাল ম্যাটার, এটা হবে। আমি যদি ফুল প্রুফ প্রোটেকশন, প্রিভেনশন সব কিছু নিই, তারপরেও অ্যাক্সিডেন্ট বলে একটা কথা থাকে। কিন্তু এক্ষেত্রে সেটা হচ্ছে না। এক্ষেত্রে কমপ্লিটলি মানে ক্যালাসনেস অন দি পার্ট অফ দি অ্যাডমিনিস্ট্রেশন অফ দি ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট। এই এত সম্পত্তিহানি, এত প্রাণহানি এবং এত ডিভাস্টেটিং ফায়ারের ঘটনা ঘটছে। আমি একদম শেষে আসবো গোপীনাথ বাবুর কাছে। গোপীনাথ বাবু, আপনি যখন কাজ করেন বা আপনারা যখন এই সমস্ত বিষয় নিয়ে ঘাঁটেন, তখন কোন জায়গাটা দেখেন যে ল্যাকটা কোথায় আসছে, এই বিপর্যয়টাকে কিভাবে, আপনি বলছেন না খুব ছোট ছোট জিনিস, এটা মারাত্মক যাতে না হয় সেটা কিভাবে আটকানো সম্ভব? দেখুন, আমরা যদি রুল বুকগুলোকে ফলো করে বক্তব্য রাখি বা কথা বলি, তাহলে মানে যে কোনো পাবলিক বিল্ডিং বা পাবলিক মানে ক্যাম্পাসের ক্ষেত্রে মাল্টিপল গেট থাকা দরকার, যেটা আপনারা একটু খবরে বললেন যে কিন্তু কলকাতা শহর খুব ঘিঞ্জি এলাকায়, মানে সেই প্রপার প্ল্যানিংগুলো দরকার। মানে আমি যে কোনো জায়গায় যে কোনো জিনিসটা করবো না আর কি। মানে আমরা যেমন আমি বিল্ডিং রুলের ক্ষেত্রে বলতে পারি যে আপনার বাড়ির সামনে রাস্তাটা যদি সরু হয় তাহলে কিন্তু 4তলা বাড়ির প্ল্যান স্যাংশন হবে না, সেখানে 2তলা বাড়ি বা 3তলা বাড়ি হবে। সেগুলো কিন্তু সব নিয়মাবলীগুলো লেখা আছে কোথাও, সেইগুলো আমরা ফলো করছি কিনা, বা আমরা মানে হয়তো মানে আমরা যখন অ্যাপিল করলাম তখন নিয়মগুলো ফলো করে অ্যাপিল করলাম, কিন্তু তারপরে বিদ্যালয় নিজের মতো করে বাইরে করে ফেললাম। তো এই যে অনেকগুলো ব্যাপার আছে। তারপরে আমি দমকল বাহিনীকে যেভাবে কাজ করতে দেখেছি কালকে অন্তত, বা অন্যান্য প্রোগ্রামেও দেখেছি, ওনারা কিন্তু প্রাণপাত করে কাজ করে। এটা ঘটনা যে গতকাল অনেক প্রাণপাত করে 4জন অসুস্থ হয়ে গেছেন, বোধহয় 4জন না 3জন একেবারেই, আর তারা সুস্থ হয়েছেন। কিন্তু যে পরিস্থিতির মধ্যে দিয়ে দমকল বাহিনীকে কাজ করতে হয়েছে গতকাল বা আগামী গত দিনগুলোতেও কাজ করতে হয়েছে, বারবার দমকলের তারিফ করা হয়েছে, কিন্তু বারবার দমকলের তরফ থেকে এটাও বলা হয়েছে যে সুরক্ষা ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে ছিল না, তাই এই বিপর্যয়। এই প্রশ্নটা এই ক্ষেত্রেও থেকে গেল। এখানেই শেষ করছি এবং আমাদের সমস্ত অতিথিদের ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।